একটা সময় ছিল যখন বাংলার নাম শুনলেই পৃথিবীর নানা প্রান্তের মানুষ মুগ্ধ হয়ে যেত, কারণ এই বাংলার গর্ব ছিল এক জাদুকরী কাপড় মসলিন। এতটাই সূক্ষ্ম, এতটাই হালকা ছিল এই কাপড় যে বলা হতো একটা মসলিন শাড়ি নাকি পুরো আংটির ভেতর দিয়ে চলে যেতে পারত। আবার অনেক ভ্রমণকারী লিখে গেছেন মসলিনের সৌন্দর্য ছিল শিশির ভেজা কুয়াশার মতো, এক মুহূর্তে চোখে পড়ত আবার বাতাসে মিলিয়েও যেত। মসলিন শুধু কাপড় ছিল না, ছিল এক শিল্পকর্ম, ছিল বাংলার গৌরব। আর এই গৌরবের জন্ম হয়েছিল মূলত ঢাকার আশেপাশের এলাকায়। সোনারগঞ্জ, নারায়ণগঞ্জ, বিক্রমপুর এই সব জায়গার তাঁতিদের হাতে তৈরি হতো মসলিন। মসলিন তৈরির জন্য যে তুলা ব্যবহার করা হতো তার নাম ছিল ফুটি কার্পাস। এই তুলার বিশেষত্ব হল এটা পৃথিবীর আর কোথাও জন্মাতো না, শুধু বাংলার পদ্মা যমুনার মাঝের অঞ্চলে পাওয়া যেত। এই তুলার সূক্ষ্মতা এতটাই ছিল যে সেটাকে সুতা বানাতে একজন তাঁতির দিনের পর দিন কষ্ট করতে হতো। মসলিন তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠিন আর সময় সাপেক্ষ। প্রথমে তুলা থেকে সূক্ষ্মতম সুতা বানানো হতো, তারপর তাঁত বসে বুনতে হতো সেই সুতা। অনেক সময় একটা মাত্র শাড়ি বা কাপড় তৈরি করতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যেত। কিন্তু যখন সেই মসলিন শেষ হতো তখন তা ছিল সত্যিকারের এক শিল্পকর্ম, যার তুলনা পৃথিবীতে আর কিছুতে ছিল না। মসলিনের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুঘল সম্রাটরা মসলিনকে তাদের রাজকীয় পোশাক হিসেবে ব্যবহার করতেন। মসলিন দিয়ে তৈরি পোশাক ছিল সম্রাট বাদশাহদের মর্যাদার প্রতীক। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের পোশাকের গল্প তো ইতিহাসে কিংবদন্তি। বলা হয় একবার সম্রাট দেখলেন নূরজাহান 7টি মসলিন শাড়ি একসঙ্গে পরেছেন, কিন্তু তবুও মনে হচ্ছিল তিনি কিছুই পরেননি। এতটাই সূক্ষ্ম ছিল সেই কাপড়। শুধু ভারত নয়, মসলিনের খ্যাতি ছড়িয়ে পড়ে ইউরোপ, আরব আর মিশর পর্যন্ত। ইউরোপীয় বণিকরা মসলিন কিনতে বাংলায় আসত, আর মসলিন বিক্রি হতো সোনার দামে। ইউরোপে যারা ধনী ছিলেন তাদের পোশাকের মধ্যে মসলিন ছিল এক অপরিহার্য জিনিস। বলা হয় ফরাসি সম্রাজ্ঞী মেরি আংটুয়ানেতের প্রিয় পোশাকের কাপড় ছিল ঢাকার মসলিন। বাংলার অর্থনীতির একটা বড় অংশই তখন নির্ভর করত মসলিনের উপর। হাজার হাজার তাঁতি, কারিগর আর তাদের পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় এই মসলিন শিল্পই বাংলাকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত করেছিল। কিন্তু এই গৌরব ইংরেজদের সহ্য হল না। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শাসন কায়েম করল, তখন তারা বুঝতে পারল যে মসলিন তাদের জন্য বড় বাধা। কারণ বামার মসলিন ইউরোপের বাজারে এতটাই জনপ্রিয় ছিল যে ব্রিটিশ মিলের কাপড় বিক্রি হচ্ছিল না। তাই শুরু হলো বাংলার মসলিন ধ্বংসের ষড়যন্ত্র। ইতিহাসবিদদের মতে ইংরেজরা নানাভাবে মসলিন শিল্প ধ্বংস করেছে। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী হলো অনেক তাঁতির আঙুল কেটে দেওয়া হতো, যাতে তারা আর সূক্ষ্ম সুতা কাটতে না পারে। কেউ কেউ বলেন হয়তো এটা কিংবদন্তি, কিন্তু বাস্তবে ইংরেজরা নানা নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছিল। উচ্চ হারে কর আর শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছিল মসলিন উৎপাদন আর রপ্তানির ওপর। ইউরোপের বাজারে ইংরেজ কাপড়কে প্রমোট করা হলো, আর বাংলার মসলিনকে ধীরে ধীরে গলা টিপে হত্যা করা হলো। এর সঙ্গে যুক্ত হলো রাজনৈতিক দমন নীতি। যারা মসলিনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তারা ধ্বংস হয়ে গেলেন। হাজার হাজার তাঁতি বেকার হয়ে গেলেন, বহু পরিবার পথে বসল। ধীরে ধীরে হারিয়ে গেল সেই বাংলার গর্বিত কারুশিল্প। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে ফুটি কার্পাস তুলা থেকে মসলিন তৈরি হতো, ইংরেজদের সময়ের পর সেই তুলা আর চাষ হয়নি। ফলে আজ আর সেই আসল মসলিন বানানো সম্ভব নয়। এখন আমরা শুধু গল্প শুনি, কিছু ভ্রমণকারীর লেখা বই পড়ি, আর কিছু জাদুঘরে রাখা পুরনো কাপড় দেখি। ভাবুন তো, যে মসলিন একসময় পৃথিবীর সবচেয়ে দামি কাপড় ছিল, সেই মসলিন এখন শুধু ইতিহাসের পাতায় বন্দী। আজকের প্রজন্ম শুধু ছবিতে বা জাদুঘরে দেখবে, কিন্তু কখনো আসল মসলিনের স্বপ্নের ছোঁয়া পাবে না।
মুসলিমের হারিয়ে যাওয়া ইতিহাস আসলে শুধু এক কাপড়ের গল্প নয়, এটা আমাদের হারানো ঐতিহ্যের গল্প। এটা শোষণ, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। একই সঙ্গে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক সময় ছিলাম পৃথিবীর সেরা। আজ যদি আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেই, তাহলে হয়তো আমরা আবারও নতুন করে বিশ্বকে আমাদের ঐতিহ্যের শক্তি দেখাতে পারব। কিন্তু যদি ভুলে যাই, তাহলে সেই হারানো মুসলিমের মতো হয়তো হারিয়ে যাবে আমাদের অন্য ঐতিহ্য।